নমস্কার। আপনারা দেখছেন জীবন পাঠশালা। বেশ কয়েক বছর পর, প্রায় 2 বছর পরে আবারও নতুন করে ফিরে এলাম জীবন পাঠশালাতে। আপনারা যারা নিয়মিত দর্শক ছিলেন, জীবন পাঠশালা দেখতেন, সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত বিষয়ে বহুবার ভিডিও আমরা করেছি, এবং সেটার অথেন্টিসিটি আজকের কয়েক বছর পরে আপনারা বুঝতে পারছেন। তার কারণ আমরাই গত 4 বছর আগে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি বা এই প্যানেল সংক্রান্ত বিষয়ে কি হতে চলেছে সেটা নিয়ে একটা এক্সক্লুসিভ ভিডিও করেছিলাম। এবং সেই ভিডিওতে আমাদের সাথে ছিলেন, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল মহাশয়। আজকে পার্টিকুলারলি আমরা অনেকদিন পরে ফিরে এলাম কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সরকার কি আদৌ ডিএ দেবে, বা কবে সরকারি কর্মচারীরা ডিএ পেতে চলেছেন, এই বিষয়ে সত্যি কি সুখবর পেতে পারেন সরকারি কর্মচারীরা, নাকি আবার কোর্ট, আবার সময় নষ্ট, এই বিষয়ে একটা ডিটেল আমরা ডিসকাশন করার চেষ্টা করব। এবং তার সাথে সাথে আপনারা জানেন, কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী কর্মচ্যুত হয়েছেন, চাকরি চলে গেছে, খুব খারাপ কন্ডিশনের মধ্যে রয়েছে। সেখান থেকে কি সত্যি কোনো আশার আলো রয়েছে? এছাড়া আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, বহুবার আমি কাভার করেছি, সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের বেতন কি হবে। এখনো কি সেই 11,000 13,000-এই বাকি জীবনটা কেটে যাবে? যাই হোক, এই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। আপনারা কমপ্লিট এপিসোডটা দেখার চেষ্টা করুন, এবং অবশ্যই যদি আপনারা ভালো লাগে কিছু মতামত ব্যক্ত করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। যদি আপনারা শেয়ার করেন তাহলে আমরা আবারও কন্টিনিউ করতে পারবো আমাদের জার্নি। এর আগে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। প্রণব, আপনাকে ধন্যবাদ। আপনি আপনাকে অনেকদিন। ধন্যবাদ, এবং আপনার চ্যানেলের যারা দর্শক আছেন, শ্রোতা আছেন, তাদের সবাইকে শুভরাত্রি জানাই, এবং আশা করি সবাই ভালো আছেন। বহুদিন পরে দেখা হচ্ছে আপনার মাধ্যমে আর কি। সবাই সুস্থ আছেন, ভালো আছেন, এইটুকু আশা করছি আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি যেটা দর্শকদের বলছিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা 2020-21 সাল নাগাদ স্কুল সার্ভিস কমিশনের বিষয় নিয়ে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ আপনার নিয়েছিলাম আমি। সরাসরি সাক্ষাৎকার আপনার ছিল, এবং সেই সময় আপনি স্কুল স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি নিয়ে অনেক কথা বলেছিলেন। যাই হোক, সেটা তো এখন হিস্ট্রি, প্রমাণিত সত্য। কিন্তু এখন যে ছেলে মেয়েগুলো যাদের চাকরি চলে গেছে, খুব অসহায় অবস্থা, এই জায়গাতে কোনো কি পরিত্রাণের রাস্তা আছে বলে মনে হয়? দেখুন, বিষয়টা হচ্ছে যে প্রথমে বলি, অত্যন্ত বেদনাদায়ক, মর্মান্তিক, এবং এই এই ধরনের ঘটনা ঘটবে এটা ভাবা যায় না। মানে, যে পরিস্থিতির মধ্যে তারা পড়ে গেছে, এখন আমরা সবাই জানি যে কি কারণে হয়েছে। এবং এই লড়াই 2019 সাল থেকে চলছিল। কারণ আমরা জানি যে 2019 সাল থেকে প্রেস ক্লাবের সামনে যে অবস্থানে বসেছিল যারা, বিশেষ করে যারা বঞ্চিত হয়েছে বলে মনে করতেন, সেই লড়াই সেদিন থেকে শুরু হয়েছিল, এবং তারাই তাদের মধ্যে কেউ কেউ মামলা করেছিল। এবং তার আউটকাম কলকাতা হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, এবং অবশেষে সুপ্রিম কোর্ট আমরা দেখতে পাচ্ছি। হুম। প্রশ্নটা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে যে এদের ভবিষ্যৎ কি হবে, এটা নিয়ে একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে আছে, তাই না? আমি বলছি পলিটিক্যাল পুরো বিষয়গুলোকে সরিয়ে দিয়ে একদম মানবিকতার দিক থেকে, বা সত্যি কোনো ওয়ে আউট আছে কিনা? একটাই উপায় আছে, আমরা যেটা মনে করি আর কি, এবং আন্দোলনকারী যারা শিক্ষক শিক্ষিকা আছেন, তারা সঠিকভাবেই বিষয়টাকে দেখার চেষ্টা করছেন। সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে যে রিভিউটা হবে, সেই রিভিউর ব্যাপারে আহ, আপনারা তো সবাই জানেন যে এই টেন্টেড আর নট ফাউন্ড টু বি টেন্টেড, এই যে দুটো ভাগ করেছে আর কি, হ্যাঁ, মানে হুম। সোজা কথা বলতে আনটেন্টেড। হুম। এবং আনটেন্টেড বলে একটা ভাগ করে স্কুল সার্ভিস কমিশন, শিক্ষা দপ্তর, তারা তাদেরকে স্যালারি দিচ্ছে অ্যাজ পার সুপ্রিম কোর্টস ভার্ডিক্ট। রাইট। তাহলে এই সেগ্রিগেশনটা যদি এখানে তারা করতে পারে, মাইনে দেওয়ার ক্ষেত্রে, হুম। স্যালারি দেওয়ার ক্ষেত্রে, তাহলে কেন সুপ্রিম কোর্টে তারা জানাতে পারবে না? প্রশ্নটা কিন্তু রাইট। আমাদের এটাই। তাহলে যখন ফাইনাল ভার্ডিক্ট হয়েছিল, তার আগেও আমরা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, প্রায় 15-20 দিন আগে। হুম। আমরা বলেছিলাম যে ফাইনাল হিয়ারিং এর আগে কিছু ডকুমেন্টসও আমরা তুলে দিয়েছিলাম,
কিভাবে এই যারা চাকরি হারা হয়েছেন এখন আর কি, তাদের পক্ষে কিভাবে লড়াই করা যাবে, আমরা লয়ারদের সঙ্গে কথা বলেই কিন্তু সেই ডকুমেন্টসগুলো তুলে দিয়েছিলাম। কিন্তু স্কুল সার্ভিস কমিশন সঠিকভাবে লড়াই করেছে বলে আমাদের মনে হয় না, কারণ সেই তথ্যগুলো যদি সঠিকভাবে তুলে ধরতো আজকে এই ধরনের পরিস্থিতি তৈরি হতো না। এখনো সময় আছে আমরা মনে করি না, নিশ্চয়ই যে নিশ্চয়ই রিভিউ আমি যেটা। এই বিষয়ে অনেক পলিটিক্যাল কারণ থাকতে পারে, আমি সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু আমার পার্টিকুলার প্রশ্ন, আপনারা তো শিক্ষক সংগঠন বা আপনারা শিক্ষক মহাশয়রা রয়েছেন, আমি বেশ কিছু শিক্ষক মহাশয় যারা এই মুহূর্তে চাকরি হারা হয়েছেন, যারা নিজেদের মানে এখনো যাদের বেতন পাচ্ছেন, এক কথায় বলতে গেলে যোগ্য, ওনাদের মনে একটা দুঃখ আমি দেখতে পাচ্ছি যে নাগরিক সমাজ সেইভাবে ওনাদের পাশে এসে দাঁড়াননি, যেভাবে আমরা কিছুদিন আগে আমাদের অভয়ার ক্ষেত্রে দেখেছিলাম, বা শিক্ষক, আপনারা শিক্ষক সমাজ যারা রয়েছেন সেইভাবে কিন্তু এদের পাশে এসে কিন্তু দাঁড়াননি। এই যারা যারা অ্যাকচুয়ালি যাদের চাকরি চলে গেল তাদের তো বিশেষ, তাদের কি দোষ, তারা তো একটা শিকার হয়েছেন এক প্রকার। তো সেই জায়গায় না, আপনাদের আমরা তো ভূমিকাটা তো প্রথম, আমরা দেখতে পাচ্ছি না সেভাবে, সাধারণ নাগরিক সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। দেখুন, নাগরিক সমাজের কথা আমরা বলতে পারবো না, এবার সেটা তাদের স্বাধীনতা, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা শিক্ষক সংগঠন হিসেবে একাধিকবার, ওরা যে ওয়াই চ্যানেলে যখন অবস্থান করছিল ডিসেম্বর মাস জানুয়ারি মাসে, আমরা একাধিকবার গেছি। এমনকি এই যে চূড়ান্ত রায় যখন প্রকাশিত হলো তারপরেও যখন তারা অবস্থান করছিল রিভিউর দাবিতে, তখনও আমরা কিন্তু ওয়াই চ্যানেলে গিয়ে ওদের একবারে যেখানে অবস্থান করছে তার পাশেই আমরা সভা করেছি এবং তাদের সমর্থন জানিয়েছি, ছিলাম আমরা। এমনকি এই কয়েকদিন আগে বিকাশ ভবনে যে সামনে কনভেনশন করলো, সেখানেও কিন্তু আমরা উপস্থিত হয়েছিলাম। তো যাই হোক, এইগুলোর কোনো বিতর্ক নেই। শিক্ষক সমাজের মধ্যে, শিক্ষক সংগঠনের মধ্যে সব শিক্ষক সংগঠনই চায় যে যোগ্য যারা, মানে যোগ্য বলতে এই অর্থে যে সুপ্রিম কোর্ট যাদেরকে নট ফাউন্ড টু বি টেন্টেড বলেছেন, হুম। তাদের চাকরিটা বাঁচুক, আমরা এটা চাইছি। এটা এখনো পর্যন্ত আমরা এক্স্যাক্টলি। আন্তরিকভাবে চাই। এবং যারা লড়াই করছেন, আন্দোলন করছেন, তারাও যদি সঠিকভাবে ব্যাপারটাকে তুলে ধরেন সুপ্রিম কোর্টের কাছে এবং সরকারকে বাধ্য করেন, সরকারও যাতে একই লাইনে কথা বলে, সেইটা এক্স্যাক্টলি। চেষ্টা করতে হবে তাদেরকে। কারণ এদের মধ্যে তো অনেকেই সরকারপন্থী আছে যাদের চাকরি চলে গেল, তাহলে তাদেরকে একটু বলা উচিত তাদের প্রপার চ্যানেল দিয়ে, যে গভর্নমেন্টও যেন, এসএসসি যেন বা মধ্যশিক্ষা পর্ষদ যেন, শিক্ষা দপ্তর যেন ওখানে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলে যে মহামান্য আদালত, আমরা এই যে সেগ্রিগেটেড করেছি লিস্টটা, এটাই যোগ্য, এটা অযোগ্য, এটাকে আমরা মেনে নিই, এই কথাটা যেন বলেন আর কি। হ্যাঁ, এখন দেখুন এটা কি আমরা নাগরিক হিসাবে এটা কি বাস্তবে বা মানে আপনার কি মনে মেটেরিয়ালাইজড হতে পারে, পসিবিলিটি রয়েছে, এই সেগ্রিগেশন করা সম্ভব? সেগ্রিগেশন করা সম্ভব, এটা একবারে বাস্তবতা আছে। সরকার যদি চাইতো বা চায়, সেগ্রিগেশন করতে পারে। তাদের কাছে সমস্ত ডকুমেন্ট আছে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। আচ্ছা, আরেকটা তাহলে কথা, তো একটা স্যালারিটা, সাধারণ মানুষ, হুম, হ্যাঁ বলুন বলুন। তাহলে সেগ্রিগেশন যদি না করা যায়, স্যালারিটা কিসের ভিত্তিতে দিচ্ছে, তাই না? নিশ্চিত নিশ্চিত। এটা তো বড় আচ্ছা, প্রশ্ন। একটা কথা যেটা সাধারণ শিক্ষকদের মনে একটা শঙ্কা তৈরি হয়েছে, সাধারণ মানুষও ভাবছেন, যেহেতু এসএসসি বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, তাহলে রিভিউ কি কোনো অ্যাকসেপ্টেড হবে কিনা বা হওয়া উচিত কিনা? বিজ্ঞপ্তি বেরিয়ে যাওয়া মানে এটা তো একটা বড় প্রকারান্তরে মেনে নেওয়া। এটা একটা বড় পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি বলেছেন। এটা আমি বিভিন্ন জায়গায় লিখেছি। সেটা হচ্ছে যে যখন রিভিউটা করেনি সরকার, বিজ্ঞপ্তিটাও বেরোয়নি, তখন বাকি আছে 15-20 দিন। রাইট। তো কোর্ট তখন কোর্টে ছুটি ঘোষণা হতে তখন 10-12 দিন বাকি ছিল। হুম। আমি ওদের মঞ্চে গিয়েছিলাম, আমি গিয়ে ওদের নেতাদের আলাদা করে ডেকে, ওদের যারা মঞ্চ মুখ যারা আর কি, নেতারা আর কি, তাদেরকে ডেকে হুম। আলাদা করে আমি বলেছি যে দেখো, 3টে জায়গায় সাইলেন্ট করতে হবে। রিভিউ করলে কিন্তু রিভিউ স্ট্যান্ড করে যেতে পারে। 3টে জায়গাতে তোমাদেরকে বিষয়টা মেক আপ করতে হবে। এক হচ্ছে কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত সিবিআই, তাদেরকে কনভিন্স করতে হবে। বিরোধী উকিল, তোমাদের বিপক্ষে যিনি লড়েছেন, তাকে হুম। কনভিন্স করতে হবে। প্লাস হচ্ছে সরকার। এই 3টে জায়গাতে 3টে টিমকে দায়িত্ব নিতে হবে। এবং তাদেরকে কিছু কিছু লোককে আমি রাজিও করেছিলাম। আমি বুঝতে পারলাম না, আমি হুম। বলেছিলাম যে তোমাদের হাতে মাত্র 10টা ওয়ার্কিং ডে আছে, মাত্র 10টা ওয়ার্কিং ডে। এই ওকে। 10টা ওয়ার্কিং ডের মধ্যে 3টে পক্ষকে রাজি করাতে হবে। রাজি করিয়ে
সরকার গিয়ে বলবে যে আমরা সেগ্রিগেশন করে ফেলেছি, ওদিকে সিবিআই বলবে যে আমরা তদন্ত করে যেটা দেখেছি এর বাইরে অন্য কিছু নেই, মানে দুর্নীতির মধ্যে মাধ্যমে চাকরি পেয়েছে, এর বাইরে কিছু নেই। আমাদের সঙ্গে এসএসসির যে রিপোর্ট সেটা ম্যাচ করে গেছে। আর বিরোধী উকিল উনি সাইলেন্ট থাকবেন, সেই ব্যবস্থা আমরা করব, বলবো, ওকে। আমরা একটা চ্যানেল দিয়ে আমরা বলবো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমি বলি, সে ব্যাপারে কিন্তু খুব দ্রুততার সঙ্গে কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হলো না। পরবর্তীকালে কিন্তু গেল অনেকে, দেখলাম যখন সময়টা অতিবাহিত হয়ে গেছে, কোর্ট আচ্ছা। তখন ছুটি পড়ে গেছে, কোর্টটা তখন ছুটি পড়ে গেছে। আমি বলেছিলাম ছুটির আগে গভর্নমেন্টকে চাপ দিয়ে রিভিউর জন্য যাতে মামলাটা ওঠে সেটা গ্যারান্টি করতে হবে, প্লাস এই তিনটে জায়গাকে তোমাদেরকে ম্যানিপুলেট করতে হবে, তাহলে কিন্তু তোমার রিভিউ স্ট্যান্ড করে যাবে। কারণ সিবিআই যদি বলে, কেন্দ্রীয় সরকারের সংস্থা, যে দেখুন আমরা তদন্ত করে দেখেছি এর বাইরে কিছু নেই, এসএসসিও তাই বলবে যে দেখুন সিবিআই তো আপনাকে বলছে যে এর বাইরে কোনো দুর্নীতি হয়নি, প্লাস বিরোধী উকিল তিনিও বলবেন যে ঠিক আছে আমরা সিবিআই যে কথাটা বলছে বা এসএসসি যে কথাটা বলছে আমরা মেনে নিলাম, তাহলে যোগ্যদের চাকরিটা বেঁচে না, যাবে, এই কথাটা আমি সেটা তো কিন্তু বলেছিলাম। ঠিক আছে, আপনার কথা আমি বুঝেছি, কিন্তু এখন এই পরিস্থিতিতে কি, মানে যদিও এটা আইনজ্ঞ যারা রয়েছেন তারা হয়তো ভালো বলতে পারবেন, মানে যেটা এখন সাধারণভাবে মানুষের মনে একটা প্রশ্ন আসছে, যেহেতু বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, তাহলে কি রিভিউ ডাইরেক্টলি খারিজ হয়ে যেতে পারে নাকি পসিবিলিটি রয়েছে? সম্ভাবনা আছে কিন্তু সেটা ক্ষীণ। আমি যেটা বলি সম্ভাবনা একবারে নেই সে কথাটা বলবো না, কিন্তু সেটা ক্ষীণ সম্ভাবনা আছে। কারণ সরকার যখন রিভিউটা, মামলাটা যখন উঠবে, হুম। সরকার যখন বলবে যে আবার রিকনসিডার করুন ব্যাপারটা, তখন সুপ্রিম কোর্ট থেকে উল্টো প্রশ্ন করবে যে আপনারা তো আমাদের নির্দেশ মেনে নিয়েছেন, রাইট। পার্সিয়ালি মেনে নিয়েছেন, যেমন সেগ্রিগেশন করে একটা অংশের মাইনে বন্ধ করেছেন, একটা অংশকে মাইনে দিচ্ছেন, তারপরে পুরনো চাকরিতে যারা ফিরে যাবে তাদের ব্যাপারে উদ্যোগ নিয়েছেন, প্লাস হচ্ছে আপনি 30শে মের মধ্যে নোটিফিকেশন বের করে আমাদের কাছে এফিডেভিট করে জমা দিয়েছেন, এতগুলো হুম। স্টেপ নিয়েছেন, তারপরে আবার রিভিউর কথা বলছেন কেন? এই এই প্রশ্ন উঠতে পারে। আবার যদি ধরুন যারা চাকরি হারা, যারা যারা লড়াই করছে, তাদের উকিল যদি কাউন্টার লজিক দিয়ে গুরুত্ব সহকারে সবটাই তুলে ধরুন, এই যে পাস্ট সার্ভিসে ফিরে যাও, আমি জিজ্ঞেস করেছিলাম অনেককে আর কি, যে এর আগে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে এই ধরনের কোনো অর্ডার হয়েছিল কি, হুম। তারা বললো যে আমরা মনে করতে পারছি না। তার মানে ওকে। কি 4,500 5,000 এই যে টিচার যে ফিরে যাবে পুরনো চাকরিতে, হুম। রাইট। তাহলে এটা এটার যে যে উকিল লড়াই করছিলেন, এটা তার ক্রেডিট বলবো আমি, যে এই জায়গা থেকে তাদেরকে বের করে নিয়ে এসছে, তাই না? যে উকিল লড়াই করছিলেন এটা না, তার আমি ক্রেডিট। আমি জানতে চাইছি, যেহেতু একটা একটা বিষয় আমি জানতে চাইছি, এটার পেছনে এটা আইনজ্ঞরা ভালো বলতে পারবেন। কথা হচ্ছে যে বোর্ড সম্ভবত এই 2016 যারা প্যানেল ভুক্ত ছিলেন, বোর্ড সম্ভবত এদের অ্যাপয়েন্টিং অথরিটি ছিলেন। আগে তো স্কুল স্কুল ম্যানেজিং কমিটি তার আগে অ্যাপয়েন্টিং অথরিটি ছিলেন, আর এসএসসি রেকমেন্ড করতেন। যেহেতু অ্যাপয়েন্টিং অথরিটি বোর্ড ছিলেন, বোর্ড স্কুলগুলোকে বাঁচিয়ে রাখার স্বার্থে হয়তো এই 31 ডিসেম্বর অবধি টিচার্সদের যাতে রাখা যায় সেই বিষয়টা দেখেছেন। কিন্তু বোর্ডের সাথে সরকারের বিষয়টা, তো বোর্ড তো একটা অটোনোমাস বডি, সরকার এই বিষয়টা তো আলাদা, সরকার তো আলাদা করে রিভিউ করতে পারেন। না, সরকার তো রিভিউ করতে পারে না, করলে করবে হচ্ছে এসএসসি নাহলে মধ্যশিক্ষা পর্ষদ, যাই হোক, নাহলে এডুকেশন ডিপার্টমেন্ট। আদার্স কোন এখন বিষয়, বডি করতে পারেন, মানে এই যুক্তি যদি না, আসে আর কি, যে বোর্ড তার এডুকেশন সিস্টেমটাকে বাঁচিয়ে রাখার জন্য, মানে অ্যাপয়েন্টিং অথরিটি তারা তারা যেহেতু ছিলেন, সেজন্য হয়তো আবেদন করেছেন, কিন্তু রিভিউ এসএসসি করতে পারেন, আদার্স যারা সাফারার তারা করতে পারেন। মূল সমস্যাটা হচ্ছে, শুনুন, মূল জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন। কারণ আপনি জানেন যে রেকমেন্ডেশন দিলেই মধ্যশিক্ষা পর্ষদকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, তারা বাধ্য। তাহলে রেকমেন্ডেশনটা যেখান থেকে অরিজিনেট করছে, আসল জায়গাটা হচ্ছে সেটাই, এসএসসির ভূমিকাটা কি, এই যে সেগ্রিগেশনটা যেটা করেছে, হুম। মানে এই যে টেন্টেড আর আনটেন্টেড, এটাও কিন্তু হুম। এসএসসি করেছে। কারণটা কি, তারাই তো রেকমেন্ডেশন দিয়েছিল। রাইট। তাহলে এসএসসি কে প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিতে হবে, সেটা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমে কাজটা হতে পারে, কিন্তু এসএসসি কে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। তারাই একদম পরীক্ষাটা একদম। নিয়েছিল, তারাই ডেটাটাকে সেভ করার দায়িত্ব তাদের ছিল,
তারাই রেকমেন্ডেশন ছিল, বা ম্যানিপুলেশন যদি কিছু হয়ে থাকে সেখানেই হয়েছে। একদম। আমি এই প্রসঙ্গে বলতে চাই, যারা চাকরিহারা রয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের সহানুভূতি নিশ্চিতভাবে রয়েছে। আমরা সাধারণ মানুষ হিসেবে আপনাদের সাথে নিশ্চিতভাবে রয়েছি। আমি অনুভব করছি একজন মানুষ 6 বছর চাকরি করার পরে যদি তার 7 বছর চাকরি করার পরে যদি তার চাকরি চলে যায়, তাহলে কি পরিস্থিতি তৈরি হতে পারে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই জায়গাটাতে বেশ কিছু সাধারণ মানুষ একটু বোধহয় ভুল ব্যাখ্যা করছেন, যে যারা 2016 সালে পাস করেছেন তারা 2025-এ কেন পাস করতে পারবেন না। আসলে স্কুলের পরীক্ষার মধ্যে কম্পিটিটিভ পরীক্ষাটা নয় আর কি। কম্পিটিটিভ পরীক্ষাটা একটু অন্য ধরনের। একটু যদি যারা একটু কম্পিটিটিভ পরীক্ষা দেন, যারা পাস করেন, তারা জানেন 10 বছর আগে একজনের বয়স যদি 28 থাকে, আজকে 38 সম্ভব নয়। ফ্যামিলি হয়ে গেছে, সংসার হয়ে গেছে, আবার ওই কয়েক লক্ষ ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষায় বসে নিজেকে যোগ্যতার প্রমাণ দিয়ে ক্র্যাক করা নেক্সট টু ইম্পসিবল। আমি জানি না এই এটা এই জায়গায় কিভাবে একটা পয়েন্ট সম্ভব। বলে দিই, হ্যাঁ। হ্যাঁ, এই জায়গায় একটা বলুন। পয়েন্ট বলি আর কি, 10 বছর পরে তো, বা 7 বছর 8 বছর পরে তো অনেক অনেক পরের কথা। আমি এই বছর চাকরি পেয়েছি, আগামী বছর আমাকে পরীক্ষা দিতে বললে আমি যে আবার চাকরি পাবো তার কোনো গ্যারান্টি নেই, একদম গ্যারান্টি নেই। এক্স্যাক্টলি তাই। তাই না? তার কারণ এটা এই বছর যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে, সেই কোশ্চেন প্যাটার্নের মধ্যে ধরুন আমার স্টাডি অনুযায়ী বা আমার পড়াশোনা অনুযায়ী বেশ কিছু কোশ্চেন কমন ছিল, নেক্সট ইয়ার নাও হতে পারে। সুতরাং আমি সেই প্রিপারেশন নিয়ে নেক্সট ইয়ার ক্র্যাক করতে নাও পারি। স্যার যেটা বলছিলাম এটাও গুরুত্বপূর্ণ। এবং তার সাথে সাথে 10 বছর আগে যিনি কম্পিটিটিভ পরীক্ষায় পাস করেছেন, কয়েক লক্ষ ছাত্রছাত্রীর সাথে পরীক্ষা দিয়ে, তিনি আজকের আবার পরীক্ষা দিয়ে পাস করবেন, এটা ভাবা যায় না। এইটা যারা বলছেন, আমার মনে হয় এই সমস্ত শিক্ষকদেরকে অসম্মান করা, শিক্ষক সমাজকে অসম্মান করা। না ভাবাই, না এই কথাগুলো উচ্চারণ না করাই ভালো বলে আমার মনে হয়। যদিও সুপ্রিম কোর্ট এরই আদেশ দিয়েছেন, সুপ্রিম কোর্টের আদেশকে ওদের সম্মান জানাতে হবে, শ্রদ্ধা জানাতে হবে, রাস্তা নেই। কিন্তু আমার মতামত, এটা বোধহয় সম্ভব নয়। এই জায়গাটা সুপ্রিম কোর্ট যদি একটু মানবিকতার সাথে দেখতেন, অনেক ভালো হতো। কি বলছেন? না, অবশ্যই আমরা এটাও মনে করি এখনো, আমরা বারবারই বলছি যে যদি আনট্রেটেড হিসেবে যারা ঘোষিত হয়েছেন, মানে এসএসসি যাদেরকে চিহ্নিত করেছে আর কি, তাদের চাকরিটা যদি স্থায়ীভাবে বাঁচিয়ে দেওয়া যায়, তার মতো আনন্দের এবং অত্যন্ত গৌরবের আর কিছু হতে পারে না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ঠিক আছে স্যার, পরবর্তী কোনো সময় এই বিষয়ে আলোচনা আমরা করতে পারি। নিশ্চিতভাবে রিভিউ কি হয় সেদিকে আমাদের চোখ থাকবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি জানেন আমরা বহুবার আলোচনা করেছি, একদম একটু ছোট্ট করে বলবেন। পার্শ্ব শিক্ষকদের তো কিছুই হলো না। কম্পিউটার টিচার যারা মাত্র কয়েক বছর আগে জয়েন করেছিলেন, তাদের স্যালারি 22,000 হয়ে গেছে। বাকি সেক্টরেরও তাই। পার্শ্ব শিক্ষকরা কি দোষ করলেন? 2006 সাল, 4 সাল, আজকে 25 সাল, 20 বছর চাকরি হয়ে গেছে, অনেকে রিটায়ার করে গেছেন। সেই 10,000, 13,000 দেখতে খারাপ লাগে তো। এর সলিউশন না, কোথায়? দেখতে খারাপ শুধু নয়, এটা অত্যন্ত অমানবিক, অত্যন্ত এক্স্যাক্টলি। অমানবিক। কারণ হচ্ছে, একজন শিক্ষক তিনি স্কুলে কাজ করবেন, বা একজন শিক্ষিকা তিনি স্কুলে কাজ করবেন, আর দিনের শেষে 100 দিনের কাজ যিনি করেন, আমি তাকে ছোট করছি না, অপমান করছি না, 100 দিনের কাজ যিনি করেন তার সমান সমান মাইনে পাবেন, এটা কখনো মেনে নেওয়া যায় না। আর এটা মেধাকে, এটা শিক্ষাকে মর্যাদা দেওয়া হচ্ছে না, আমি এটা মনে করি। এক, 2 নম্বর ব্যাপার হচ্ছে যে, এটা শোনা যাচ্ছে সমর্থিত সূত্রে আর কি, ওকে। সেটা হচ্ছে যে এতদিন পরে আর কি, এতদিন মানে আপনি জানেন যে লড়াইটা চলছে সেই প্রাক্তন 2019 শিক্ষামন্ত্রী, সাল সম্ভবত ওনারা অনশন হ্যাঁ, করছিলেন, তখন আমরা প্রচুর হ্যাঁ, কভার করেছি। পার্থ চট্টোপাধ্যায়ের সময় হুম। থেকে আর কি, হ্যাঁ, সেই রাইট, লড়াইটা রাইট। চলছে। হুম। তো অবশেষে এই 2016 সালের ক্যান্ডিডেটদের চাকরি চলে যাওয়ার পরে পরেই ওকে। শিক্ষা দপ্তরে একটু মানে সাড়া ফেলেছে আর কি, এবং হঠাৎ করে তারা পার্শ্ব শিক্ষক এবং এসএসকে এমএসকে যারা শিক্ষক শিক্ষিকা এবং সমগ্র শিক্ষার যারা কর্মী আছেন, ওকে। রাজ্য স্তরে বা জেলা স্তরে কাজ করেন, তাদের প্রত্যেকেরই জন্য, স্পেশাল এডুকেটর যারা আছেন, শিক্ষাবন্ধু যারা আছেন, এরকম সবার জন্য আর কি, তারা একটু ইতিবাচক ভাবতে শুরু করেছে। এবং এইটা তো আমরা আমরা লাস্ট যতটুকু কয়েক বছর ধরে শুনে আসছি, ইতিবাচক ভাবছেন কিছু, কিন্তু যতক্ষণ না, না একটা ছিল, পার্থ পার্থ চট্টোপাধ্যায়ের সময় একটা ফাইল তৈরি হয়ে গেছিল,
কিন্তু সেটা এখন কি ঠান্ডা কিছু ঘরে ঢুকে সম্ভাবনা গেছে রয়েছে, সেটা। মানে কতদিনের মধ্যে একটা খুশির খবর পেতে পারেন মনে হয় এই সমস্ত কর্মচারী দিন শিক্ষকরা? দিনটা শুনুন, দিনটা বলা যাবে না, তবে আমরা যেটা শুনেছি যে শিক্ষা দপ্তর থেকে একটা প্রস্তাব গেছে, সেটা খুব একটা খারাপ নয়। এখন যা স্যালারি আছে তার ওকে, 2 টাইমসের একটু বেশি, তার 2 টাইমসের একটু বেশি। মানে ধরুন সেটাও কেউ তো যদি অনেক। 13,000 টাকা মাইনে, হ্যাঁ, না, সেটার থেকে আবার ওই এক্সপিরিয়েন্স থাকলে বেড়ে যাবে একটু। আমি বলছি যে ধরুন কেউ 13,000 টাকা মাইনে পাচ্ছে আপার প্রাইমারি, হুম। তাহলে ধরে নিন মিনিমাম সে 26,000 টাকা পাবে। সেটা 30,000 টাকা 35,000 টাকাও হতে পারে। এরম একটা প্রস্তাব গেছে। এবং আপনি যে আইসিডির কথাটা বললেন বা এই ধরনের কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদের যে মাইনেটা হুম। বেড়েছে হুম। 24 সালের, 24 সালের বোধহয় মার্চ এপ্রিল মাস নাগাদ, রাইট। এক্স্যাক্টলি সেরকম হবে না। কারণ হচ্ছে ওদের সংখ্যাটা খুব কম ছিল, এদের সংখ্যাটা অনেক বেশি, সেই না জন্য একটু সেটা ঠিক আছে, কমিয়ে আমি শুনিয়ে হয়তো ওনারা দেবে। যারা ওনারা পান, যারা পাচ্ছেন আমার আইসিটি, সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। নিশ্চিত স্কুলের সাথে পড়াচ্ছেন, যুক্ত করছেন, আজকের দিনে এটা 20-22 হাজার টাকা তো বেতন দরকার। কিন্তু যারা হুম। 20 বছর 25 বছর কাটিয়ে ফেললেন, এই 20-22 বছর কাটিয়ে ফেললেন প্যারা টিচার, অনেকে তো রিটায়ার করে গেছেন খুব খারাপ অবস্থার মধ্যে। অনেক টিচার আছেন যারা ওই মানে 12-13 হাজার টাকা বেতনে মানে বাড়ি থেকে স্কুলে আসেন, মাসে 3 হাজার টাকা গাড়ি ভাড়া চলে যায়। তো 8-9 হাজার টাকা পান, হুম, কি করে চলে? একদম একদম, মানে এটা কখনো সংসার চলা সম্ভব নয়। তবে যেটা বললাম আপনাকে, তার রেস ধরে বলছি, সেটা হচ্ছে যে প্রস্তাবটা অর্থ দপ্তরে গিয়েছে শুনলাম, এবং একেবারে হায়েস্ট লেভেলে তিনিও ব্যাপারটা ওয়াকিবহাল হয়েছেন। এবং একটা তার বাস্তবায়ন কিন্তু এখনো হচ্ছে না, এটাই সবচেয়ে বড় চিন্তার কারণ। ওকে। শুনেছি তবুও সম্মতি মিলেছে। আমি আমি আশা করতে চাই সরকারের কাছে, এত কিছুর পরেও আমি ভরসা রাখতে চাইছি যে বিশেষ করে বঞ্চিত যারা রয়েছেন, একটু এই প্যারা টিচার্সদের বিষয়গুলো বোধহয় দেখার সময় হয়ে এসেছে। নাহলে আর বোধহয় এই শিক্ষক সমাজকে, এতজন শিক্ষকের চাকরি চলে যায় গেল, সাধারণ মানুষ কি পরিমাণ কষ্টে আছেন সেটা আমরা বুঝতে পারছি। তবুও আমি আশা রাখতে চাইছি এই সরকারের প্রতি, সরকারের কাছে, যে পার্শ্ব শিক্ষকদের বেতনটা একটু দেখুন কেন। আর বোধহয় সম্ভব হয়ে উঠছে না পার্শ্ব শিক্ষকদের। এটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে আবেদন করব। আহ শ্রবণবাবু, সত্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে দর্শকরা জানতে চাইছেন, ডিএ তো আলটিমেটলি আমরা আলোচনা করেছিলাম যে ডিএ ডিএ তো দয়ার দান নয়, সরকারের দিয়ে দেওয়া উচিত, দিচ্ছেন না। আপনি এর আগে বহুবার বহু ডিসকাশন করেছেন, বহু নিউজও দিয়েছেন, সরকারের অন্দরমহলের খবরও বলেছেন। সুপ্রিম কোর্টের রায়ের পরে কি মনে হচ্ছে, আদৌ কি ডিএ দেবেন? দেখুন, এইটা এক কথায় উত্তর দেওয়াটা কিন্তু অত্যন্ত টাফ, মানে অত্যন্ত আহ, জটিল ব্যাপার এবং খুব ঝুঁকিপূর্ণ ব্যাপার আর কি। তবে আমি বিভিন্ন মহল থেকে যে খবর টবর পাচ্ছি বা যা শুনছি আর কি, তাতে করে সরকার দেবে, কিন্তু সেটা হচ্ছে যে এই 30 তারিখের মধ্যেই আমরা পেয়ে যাব, এই কথাটা কিন্তু আমি জোর দিয়ে বলতে পারছি না। কারণ হচ্ছে যে জানি আমরা সুপ্রিম কোর্টের আদেশ আছে হুম। যে 27 তারিখের মধ্যে সব হিসেব টিসেব করে, 30 তারিখ মানে হচ্ছে 28 তারিখ 29 তারিখ শনি রবিবার আছে, 30 তারিখ সম্ভবত সোমবার, মানে আগামী যে সোমবার আসছে তার পরের সোমবার আর কি। তো তার মধ্যে দিতে গেলে সরকারকে যেটা করতে হবে আমি বলি, যে হয় আগামীকাল, নাহলে আগামী সোমবারের মধ্যে কিন্তু অর্ডার বের করতে হবে। বিভিন্ন দপ্তরকে নির্দেশ দিতে হবে হিসেব নিকেশ করার জন্য। হিসেব নিকেশ করতে কিন্তু 2-3 দিন টাইম লাগবে হুম। মিনিমাম, আমরা একদম। দেখেছি। যদিও অনলাইনে হিসেবটা হবে সহজ ব্যাপারটা, কারণ ওরা তো একটা ফরম্যাট করেছে, একটা ওই বেসরকারি কোম্পানিকে দিয়ে ওরা একটা অলরেডি পোর্টাল সফটওয়্যার বানিয়েছে ডেভেলপ শুনলাম, করিয়েছে। অর্থ, হ্যাঁ, অর্থ দপ্তরকে দিয়ে আর কি, হ্যাঁ। তো ওটা ওটা শেয়ার করলে ওই লিঙ্কে কিন্তু ঢুকে গিয়ে হিসেবটা তাড়াতাড়ি করা যেতে পারে, শুধুমাত্র বেসিকটা জানতে হবে আর কি, তাই না? হুম। এবং এটা 2009 সালের জুলাই মাস থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। কারণ যারা মামলাকারী ছিলেন হুম। তাদের যে অরিজিনাল রিট পিটিশন ছিল, সেই রিট পিটিশনে কিন্তু এই দাবিটাই ছিল। কলকাতা হাইকোর্ট কিন্তু এই রায়টাই দিয়েছিল, এবং সুপ্রিম কোর্ট সেটা বজায় রেখেছে আপাতত। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে 2009 সালের জুলাই থেকে 2019-এর ডিসেম্বর, প্রায় 10 বছরের এরিয়ার টাকা, তাই না? তো এই বকেয়া টাকাটা, তার 25% টাকাটা
মিটিয়ে দিতে বলেছে। আমরা আহ আমরা এখন শুনতে পাচ্ছি যে এই প্রসেসটাকে ডিলে করা হতে পারে কোর্টে গিয়ে, এরকম বিষয় বিষয় যদি থাকে তাহলে তো আবারও ভোগান্তি কর্মচারীদের। না, এটা একেবারে এটা একবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ হচ্ছে যে সরকার হয়তো এই স্ট্র্যাটেজিটাও নিতে পারে। আমি যেটা বলছি আপনাকে, যে লাস্ট মোমেন্টে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করলে কিন্তু বিরোধী যে উকিল আছে তাদের কাছে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা চলে আসে। ওকে। সরকার বাজারে বিভিন্ন সংবাদপত্রকে দিয়ে খাইয়েছে যে আমরা একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছি, এমএ করেছি, কিন্তু মডিফিকেশন অ্যাপ্লিকেশন করলে কিন্তু সেটা চলে আসে মানে বিরোধী উকিলের কাছে। এখনো কিন্তু কেউ পাননি। তার মানে কি, মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেননি। যদি করে তাহলে একবার শেষ মুহূর্তে গিয়ে করতে পারে, সেটাও একটা স্টান্ট দেওয়ার মতো আর কি। যে 27 তারিখ লাস্ট ডেট ছিল, আমরা 26 তারিখ করলাম, করে ওকে। সুপ্রিম কোর্টকে পরবর্তীকালে যখন হিয়ারিং হবে তখন বলবে যে দেখুন আপনার কাছে তো কিছু আমরা তো দিতে চাইছিলাম, এই কথাটা বলছি না, আমরা কয়েকটা ক্ল্যারিফিকেশন চাইছিলাম, সেটা আপনারা দিয়ে দিন। এই করে ধরুন 1 মাস 1.5 মাস 2 মাস টাইম হয়তো ডিলে করে না, গেল, আপনি কিন্তু বলতে চাইছেন দিতে দু হবে। মাস 4 মাস ওয়েট, মানে ওয়েট করতে হলেও হয়তো আলটিমেটলি পাওয়া যেতে পারে। হ্যাঁ, অবশ্যই দিতে হবে, এছাড়া যেহেতু কোনো সুপ্রিম উপায় নেই। কোর্টের অর্ডার রয়েছে। ওকে। আরেকটা অর্ডার কথা আমি শুধু নয়, জানতে সুপ্রিম চাইছিলাম, কোর্টের। আরেকটা কথা আমি জানতে চাইছিলাম, 16-তে সিক্স পে কমিশনের যে রেকমেন্ডেশন, এইটা সংক্রান্ত বিষয়ে এটা চর্চা হচ্ছে যে পাবলিশ করতে হবে, এটা করলে কিছু কি ফায়দা হবে মনে হয় ডিএ সংক্রান্ত বিষয়ে? অবশ্যই ফায়দা হবে, কারণ আপনারা জানেন যে এই বছরে যে ডিএ অর্ডারটা বেরিয়েছে এপ্রিল মাসের থেকে, যেটা আর কি, হুম। একমাত্র সেই অর্ডারে এই কথাটা উল্লেখ নেই। কিন্তু এর আগের যে অর্ডারগুলো বেরিয়েছে প্রত্যেকটা ডিএর অর্ডারে দেখবেন, ফিনান্স থেকে যেটা বেরিয়েছে আর কি, ওকে। সেখানে লেখা আছে অ্যাজ পার অ্যাজ পার রেকমেন্ডেশন অফ সিক্স পে কমিশন, এই কথাটা লেখা আছে। আপনি দেখবেন খেয়াল করে। তার মানে কি, সিক্স পে কমিশনে ডিএ দেওয়ার কথাটা বলা ছিল, যেটা ওকে। গভর্নমেন্ট এতদিন পর্যন্ত সাপ্রেস করে রেখেছে, এতদিন পর্যন্ত সাপ্রেস করে রেখেছে। নালে কখনো কোনো গভর্নমেন্ট অর্থ দপ্তর, ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যে অর্ডার বেরোচ্ছে এই কথাটা লিখতে পারে না যে অ্যাজ পার রেকমেন্ডেশন অফ সিক্স পে কমিশন। তার মানেটা ওকে। কি, যে সিক্স পে কমিশনে ডিএ দেওয়ার প্রভিশনটা আছে, যেটা এখন সরকারি কর্মচারী, শিক্ষক, অধিকৃত সংস্থার কর্মচারী যারা আছেন তাদেরকে তাদের সামনে নিয়ে আসা হয়নি, সেটাকে অন্ধ করে রাখা হয়েছে। এবার হাইকোর্ট একটা রায় দিয়েছে, সিঙ্গেল বেঞ্চ, যে আগামী 1লা জুলাইয়ের মধ্যে এটা আপলোড করে দিতে বলেছে, পোর্টালে, ওয়েবসাইটে আপলোড করতে বলেছে। হুম, হুম। আমরা জানি না সরকার এটা মানবে কিনা। আমার তো ওকে। বিশ্বাস হচ্ছে না যে অত সহজে মেনে নেবে আর কি। ঠিক আছে। স্যার, অনেক সময় আপনি দিলেন, আর এটা ট্রান্সফার সংক্রান্ত বিষয়ে একটু ছোট্ট একটা আপডেট আছে, যদি কাইন্ডলি ডিসকাশন করেন, তারপরে আমরা আজকে এপিসোডটা শেষ করব। হ্যাঁ, বলুন বলুন, আজকে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে একটা অর্ডার বেরিয়েছে অবশ্যই, আপনি আপনার প্রশ্নটা কি বলুন। মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত বিষয়ে যে অর্ডারটা বেরিয়েছে, এটা নিয়ে যদি একটু ডিসকাশন করেন। হ্যাঁ, খুব সংক্ষেপে বলে দিচ্ছি যে আমরা বেশ কয়েকটা দাবি তুলেছিলাম, 6-7টা দাবি আর কি। তার মধ্যে 5টা মতো দাবি সরকার মেনে নিয়েছে, আর দুটো গুরুত্বপূর্ণ দাবি সেটা এখনো পর্যন্ত মানেনি। সেটা হচ্ছে যে লকিং পিরিয়ডটা 5 বছরের কম করার কথা বলেছিলাম, আমরা বলেছিলাম 2 বছর হলেই যাতে মিউচুয়াল ট্রান্সফার পায়, তাহলে ভালো হয়। এটা এখনো পর্যন্ত সরকার মানেনি। আর একটা হচ্ছে সেকশন প্রবলেম, মানে আমরা যেটা বলেছিলাম, নর্মাল সেকশনের পিজি টিচার তিনি হুম, যদি এইচএসে যেতে চান, আর এইচএস এর পিজি টিচার যদি নর্মাল সেকশনে আসতে চান মিউচুয়ালি, তাহলে হুম। তাদের আটকানো উচিত নয়। মাদ্রাসা বোর্ডে কিন্তু এটা হচ্ছে, ওকে। মাদ্রাসা বোর্ড কিন্তু অলরেডি অ্যালাউ করে দিয়েছে, কিন্তু আমাদের শিক্ষা দপ্তর পিছিয়ে আছে। একদিন না একদিন এটা সমাধান আমরা করব, এটুকু ওকে। আমাদের বিশ্বাস আছে। ওকে। ওকে, থ্যাংক ইউ স্যার। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, অনেক দিন পর আমরা এপিসোড নিয়ে এলাম। আপনারা আহ, কেমন আজকের এপিসোডটা এনজয় করলেন, বা আপনারা কিছু ইনফরমেশন পেলেন কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। তাহলে কিন্তু আমরা আবারও আগের মতো জীবন কারসালার বহু ভিডিও নিয়ে ফিরে আসবো, এবং আপনাদের সাথে আমরা কন্টিনিউ থাকার চেষ্টা করবো। সবাই ভালো থাকুন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ নমস্কার, আপনাকে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।